নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কলকাতা কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে। শিক্ষায় আনে চেতনা, আর সেই চেতনার হাত ধরে আসে আলো এবং সাহস। সাহস না থাকলে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায় না। অন্ধকারে চলতে গেলে একটু আলোর প্রয়োজন। বাইরের আলো নিভে গেলেও অন্তরের আলো প্রজ্বলিত থাকে লোকচক্ষুর বাইরে। আজকে এই আলোচনা করতে গিয়ে যে তিনটি বিশেষ বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হলো শঙ্করী প্রসাদ বসুর সমকালীন ভারতে সুভাষচন্দ্র, কলকাতা পুরসভা থেকে প্রকাশিত পুরশ্রী পত্রিকার দুটো সংখ্যা, একটা নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সংখ্যা, আরেকটি কলকাতা পুরসভার 2025-এর বইমেলা সংখ্যা, সেটাও অবশ্যই পত্রিকাটার নাম পুরশ্রী। আমাদের পরাধীনতার মূল কারণই ছিল অশিক্ষা। প্রাথমিক শিক্ষার প্রসার নিয়ে কলকাতা পৌরসভায় 1888 সালের আগে তেমন কোনো উদ্যোগ ছিল না বলা যায়। আসলে ব্রিটিশ আমলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে তেমন কোনো চিন্তাভাবনাই ছিল না। কলকাতা কর্পোরেশন থেকে প্রাথমিক শিক্ষার উন্নয়নের প্রথম অর্থ বরাদ্দ হয় ডক্টর গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। পরে দেশবন্ধু কলকাতার মেয়র নির্বাচিত হলে প্রাথমিক শিক্ষার উন্নয়নের তোড়জোড় শুরু হয়। যেদিন তিনি কলকাতা কর্পোরেশনের মহানাগরিক হলেন, সেদিনই তার বক্তব্যের প্রথম অংশেই প্রাথমিক শিক্ষার উন্নয়নের কথা তিনি আলোচনা করেছিলেন। সুতরাং এ কথা বলাই যায়, কলকাতা পুরসভার প্রাথমিক শিক্ষার অগ্রগতি শুরু হয় মোটামুটি আজ থেকে 100 বছর আগে। পুরসভার তথ্য অনুযায়ী 1890 থেকে 1900 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা খাতে কলকাতা পুরসভা ব্যয় করত বছরে মাত্র 3000 টাকা, আর গ্রন্থাগারের জন্য বরাদ্দ ছিল 5000 টাকা। মূক ও বধিরদের প্রাথমিক শিক্ষাদানে বার্ষিক বরাদ্দ হয়েছিল মাত্র 1200 টাকা। সুতরাং বুঝতেই পারছেন ব্রিটিশ আমলে কলকাতায় প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ কতটা অপর্যাপ্ত ছিল। কলকাতা কর্পোরেশনের এডুকেশন স্পেশাল কমিটির সদস্য অধ্যাপক জে.এম. সেন বলেছিলেন, নিরক্ষরতা দূরীকরণ না করলে দেশের অগ্রগতি কোনো মতেই সম্ভব নয়। দীর্ঘ আলোচনার পরে 1919 সালে বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট লাগু হলো। এই আইনে অবশ্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষার কোনো কথা বলা হয়নি। 1921 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা গভর্নমেন্টের মন্ত্রী নিযুক্ত হয়ে স্বায়ত্তশাসন বিভাগের দায়িত্ব পেলেন। সেই সুবাদেই কলকাতা পুরসভা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও লাভ করলেন। পাশাপাশি কলকাতা পুরসভার আইন সংশোধনের কাজও শুরু হলো। সেই প্রচেষ্টা সফল হলো 1923 সালে। যে নূতন আইন পাশ হলো তাতে পুরসভার সমস্ত ক্ষমতা পুর সদস্যদের হাতেই তুলে দেওয়া হয়েছিল। এটা ছিল যুগান্তকারী এক পদক্ষেপ। ইংরেজ বণিক সম্প্রদায় ব্রিটিশ সরকারের জন্য অনেক আসন সংরক্ষিত হয়েছিল, তবে দেশবন্ধু তার স্বরাজ্য দলের কর্মীদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেন। হিন্দু মুসলমান সমস্ত প্রতিনিধিদের অকুণ্ঠ সমর্থন পেলেন তিনি। মহানাগরিক হয়ে বিশাল কলকাতা নগরীর শাসন কার্যের ভার পেলেন। মুখ্য সহযোগী হিসাবে পেলেন তরুণ সুভাষচন্দ্রকে। সে কথা আমরা পূর্ববর্তী বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। তার আগেও আমরা দেশবন্ধুকে দেখেছি জাতীয় শিক্ষা নিয়ে নানান পরিকল্পনা করতে, যেমন জাতীয় বিদ্যাপীঠের প্রতিষ্ঠা, গৌড়ীয় সর্ববিদ্যায়তনের অধ্যক্ষ পদে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সুভাষচন্দ্রের হাতে। সেই দায়িত্ব প্রাপ্তির পরে সুভাষচন্দ্র ও সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন। রবীন্দ্রনাথ বিদেশি যাবতীয় শিক্ষাকে বর্জন করার কিন্তু বিরোধী ছিলেন। একটু রসিকতার ছলেই ব্যঙ্গ করে সুভাষের দিকে চেয়ে বললেন, কি হে সুভাষ, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিদ্যাপীঠ রেখেছ কেন? বিদ্যা কি সেখানে পৃষ্ঠ প্রদর্শন করছে? সুভাষচন্দ্র নানান রাজনৈতিক কর্মব্যস্ততার জন্য এবং অধ্যাপক ও ছাত্রদের বৃহদাংশের অসহযোগিতার জন্য জাতীয় বিদ্যালয়ের পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে পারেননি।
শুধুমাত্র একটি দায়িত্ব তো তার ছিল না, এই বিদ্যাপীঠের সর্ববিদ্যায়তনের কাজের সাথে প্রকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভারও ছিল তার। কংগ্রেসের নানান জায়গায় মিটিং, বয়কট আন্দোলন, হরতাল আন্দোলন এগুলোকে সংগঠিত করা, সদস্য গ্রহণ করা, চাঁদা তোলা, নানান কাজে তিনি ব্যস্ত থাকতেন। মেয়র হিসাবে দায়িত্ব প্রাপ্তির পর দেশবন্ধু প্রথম দিনেই তার ভাষণে বললেন, মাই আইডিয়া ইজ টু স্টার্ট কম্পালসারি প্রাইমারি এডুকেশন। 1919-এর যে প্রাইমারি এডুকেশন অ্যাক্ট, তা দেশবন্ধু ও সুভাষচন্দ্রের যে একেবারেই পছন্দ হয়নি, সত্রে সত্রে তার প্রমাণ আছে। পুরো নথি অনুযায়ী যে প্রাথমিক খাতে বার্ষিক বরাদ্দ ছিল মাত্র 3,000 টাকা, নতুন কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর 5 বছরে বরাদ্দ ধরা হয় 20,50,000 টাকা। নথি অনুযায়ী জানা যায় তখন ছিল মাত্র 17টি প্রাইমারি স্কুল। তাছাড়া ছিল 2টো মডেল স্কুল, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। বিশেষ কমিটি গঠন করে প্রতিটি ওয়ার্ডে একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে বস্তিবাসীদের প্রাথমিক শিক্ষার জন্য আরও 48টি বস্তি স্কুল খোলার পরিকল্পনা করা হয়। শিক্ষকদের জন্য একটি ট্রেনিং কলেজ করা হবে সে সিদ্ধান্তও নেওয়া হয়। শুধু তাই নয়, বেঙ্গল এডুকেশন অ্যাক্টে ছাত্রদের বেতন ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল সেটিকেও পরিবর্তন করে প্রাইমারি স্কুলগুলি অবৈতনিক করার সিদ্ধান্তও নেওয়া হয়। 6 থেকে 12 বছরের পড়ুয়াদের জন্য শুধু বিনামূল্যেই পড়ার সুযোগ নয়, প্রাথমিক শিক্ষাকেও বাধ্যতামূলক করবার জন্য তারা গুরুত্ব দিয়েছিলেন। মেয়রের সেই নির্দেশ অনেকটাই কার্যকর করেছিলেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুভাষচন্দ্র বসু। সুভাষ ছিলেন দেশবন্ধুর আনন্দ, দেশবন্ধুর গর্ব। একসময় তিনি বলেছিলেন, আমি রাজনীতিক নই, অবস্থার প্রয়োজনে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। সত্যিই তাই, তিনি রাজনীতির ঘোর প্যাঁচ অত বুঝতেন না। দেশের কাজই ছিল তার মূল উদ্দেশ্য এবং দেশ ও মাতৃকাই ছিল তার প্রেরণা। তাদের প্রচেষ্টায় প্রচুর সংখ্যক প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় স্থাপিত হয়ে যায় এবং সারা কলকাতা জুড়ে প্রচুর স্কুল, ট্রেনিং স্কুল, মডেল স্কুল স্থাপিত হয়। সেখানে নিযুক্ত শিক্ষকদের অনেকেই বিপ্লবপন্থী ছিলেন এবং রাজনৈতিক ছিলেন। তারা স্বরাজ্য ভাণ্ডারে মাইনের কিছু অংশ দান করতেন। এইসব বিদ্যালয়ের ছাত্ররা আবার বড় অংশে মুসলমান বা নিম্নবর্গের, যাদের অশিক্ষার উপরে সরকারের ভেদনীতি ভরসা করত। না জাগিলে ভাই ভারত লড় না, ভারত স্বাধীন হবে না, এই বাক্য মাথায় রেখে শুধু ছেলেদের নয়, মেয়েদের জন্যও শিক্ষার ব্যবস্থা অনেক বেশি বাড়ানো হয়। শিক্ষার পাশাপাশি খোলা হয় স্বাস্থ্য বিভাগ। মনের স্বাস্থ্যের সঙ্গে দেহের শক্তি, এই দুয়ের মেলবন্ধনের চেষ্টা করা হয়, যাতে গরিব বিনামূল্যে চিকিৎসা পায়, ডাক্তারি পরামর্শ পায়, ঔষধ পায়। তার জন্য পাড়ায় পাড়ায় বসানো হলো ডিসপেন্সারি। রোগ প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দেওয়া হলো। রোগের প্রাদুর্ভাব যাতে কম হয় সেজন্য প্রাথমিকভাবে প্রয়োজন নির্ভেজাল খাদ্য। শিশুদের জন্য প্রয়োজন দুধ, শিশুরাই জাতির মেরুদণ্ড। দুধের মতো পুষ্টিকর নির্ভেজাল খাদ্য আর কী বা হতে পারে। সস্তা দরে দুধ সরবরাহের ব্যবস্থা করা হলো কর্পোরেশনের তরফ থেকে। বেশিরভাগ রোগের উৎস হলো জল, অতএব বিশুদ্ধ পানীয় জলের দিকেও নজর দেওয়া হলো। চারিদিকে যেন মঙ্গল শঙ্খ বেজে উঠল। মোট কথা, দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র তাদের সেবার মাধ্যমে কলকাতাকে উজ্জ্বল করবার ব্রত নিলেন। আজ এটুকুই, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সুভাষের আদর্শ জনমানুষে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের আশা। জয় হিন্দ, বন্দে মাতরম।